ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো যারা মাধ্যমিক 2025 দেবে তাদের কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। সবার লক্ষ্য মাধ্যমিক পরীক্ষায় ভালো নাম্বার আনতে হবে, কিন্তু প্রশ্ন কোথা থেকে আসবে? বিশেষভাবে ভৌত বিজ্ঞান নিয়ে তোমাদের মনে কিন্তু একটু ভয় থেকেই থাকে। তো ওয়েলকাম টু বিআর কেমিস্ট্রি ক্লাস। আমি চলে এসেছি তোমাদের সামনে ভৌত বিজ্ঞান স্ট্র্যাটেজি ও সাজেশন নিয়ে। এইভাবে যদি তোমরা ভৌত বিজ্ঞান পড়ো বা ফলো করো, তাহলে কিন্তু ভৌত বিজ্ঞান তোমাদের কেল্লা ফতে হবেই। আমি প্রথমে কি করব না, প্রথমে আমি দেবো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন। এই চ্যাপ্টার ওয়াইজ সাজেশন যদি তোমরা ফলো করো চ্যাপ্টার ওয়াইজ, তারপর সবশেষে আসবে আমার ব্রহ্মাস্ত্র। তো সবার কাছে অনুরোধ থাকলো আমার সমস্ত ভিডিওগুলি দেখবে। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো, আমাদের লক্ষ্য হোক মিশন মাধ্যমিক 2025। আজ আমি তোমাদের যে চ্যাপ্টারে সাজেশন দেবো বা সাজেস্টিভ প্রশ্ন দেবো, সেই চ্যাপ্টারটি হলো সবার প্রথম অধ্যায়, পরিবেশের জন্য ভাবনা। এখান থেকে কি কি প্রশ্ন তোমরা করবে? প্রথমে আসি, এই চ্যাপ্টারে 2 নম্বরের প্রশ্ন একটি থাকবে। এই 2 নম্বরের প্রশ্ন তোমরা কোনটা থেকে পাবে বা কোনটা করলে পাবে, তার জন্য আমি তোমাকে কিছু সাজেস্টিভ প্রশ্ন দিচ্ছি তোমাদের। প্রথমে যে প্রশ্নটা তোমরা করবে সেটা হলো ওজোন স্তর ধ্বংসে সিএফসি ও এনও এর ভূমিকা। কখনো সিএফসির ভূমিকা পড়ে, কখনো নাইট্রোজেনের অক্সাইডের ভূমিকা পড়ে, ঘুরিয়ে ফিরিয়ে পড়ে। তো এই একটা অংশ থেকে তোমাদের 2 নম্বর প্রশ্ন আসতে পারে। এরপরে যে প্রশ্নটা তোমরা অবশ্যই ফলো করবে সেটা হচ্ছে গ্রিন হাউস প্রভাব কি? গ্রিন হাউস প্রভাব কি? এর ক্ষতিকারক প্রভাব কি? দেখো, গ্রিনহাউস প্রভাব কি, এর ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। এই একটা জায়গা যেখান থেকে তোমার 2 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু আছে। এরপরে যে প্রশ্নটা আমরা দেব সেটা হলো গিয়ে বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন কি? এর ক্ষতিকারক প্রভাব গুলি লেখো। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে বা বিশ্ব উষ্ণায়ন কি, এর ফলে কি কি ক্ষতিকারক প্রভাব, এর কি কি ক্ষতিকারক প্রভাব ঘটতে পারে, এই অংশ থেকে কিন্তু 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। এই চ্যাপ্টার থেকে আরেকটি তোমরা 2 নম্বরের প্রশ্ন পড়ে নেবে, যেটি আমার মতে এই বছর সবচেয়ে ইম্পর্টেন্ট। স্থিতিশীল উন্নয়নের ধারণা কি? এর লক্ষ্যগুলি কি? আমার মতে এটা এই বছরের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্ন হতে পারে। তো এই 4টা তোমাদেরকে বড় প্রশ্ন দিলাম এই চ্যাপ্টার থেকে।
এই চারটা বড় প্রশ্ন যদি তোমরা করে যাও, এইখান থেকে কিন্তু 2 নম্বরের একটা প্রশ্ন তুমি পাবে। এটা হলো 2 নম্বরের প্রশ্ন। এরপর এই চ্যাপ্টার থেকে এমসিকিউ এবং এসএকিউ এই অংশ থেকে প্রশ্ন থাকে 3 নাম্বার। একটা এমসিকিউ থাকবে আর একটা এসএকিউ থাকবে। এই 2 নাম্বার তোমরা কিভাবে ফলো করবে বা কিভাবে পাবে? এই 2 নাম্বারের মধ্যে প্রথমে যেটা তোমাদেরকে দেখতে হবে, এমসিকিউ ও এসএকিউ, এখান থেকে তোমরা 3 নাম্বার কিন্তু পাবে। তার জন্য তোমাদেরকে কোন কোন জিনিসগুলোর উপরে গুরুত্ব দিতে হবে, যেটা আমরা স্তর বিন্যাস দেখেছিলাম, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। এই স্তর বিন্যাস থেকে তোমরা কি দেখবে না, কোন স্তরে কোন কাজ হয় বা কোন স্তরে কি দেখা যায়, এই জায়গাটা থেকে একটা 1 নম্বরের প্রশ্ন কিন্তু আসবে, প্রায় প্রতিবারই ঘুরিয়ে ফিরিয়ে থাকে। তাহলে যতগুলো স্তর আছে, কোন স্তরে কোন কোন কাজ হয়, যেমন ধরো ঝড়ঝঞ্ঝা কোথায় হয়, এরোপ্লেন কোথায় চলে, ভ্যান এলেন বলে কোথায় দেখা যায়, এই অংশগুলো থেকে এক ধরনের প্রশ্ন কিন্তু আসে। এখান থেকে আরেক ধরনের প্রশ্ন কি আসে না, বিভিন্ন স্তরে উষ্ণতা ও চাপ, এখান থেকে একটা প্রশ্ন আসে। কি ধরনের প্রশ্ন আসবে? যেমন ধরো তোমাকে আমি একটা বলে দিলাম যে কোন স্তরে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে, কোন স্তরে উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ে, প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি কত, চাপ কত কমবে, এই ধরনের প্রশ্ন। শীতলতম স্তর কোনটি, উষ্ণতম স্তর কোনটি, এই ধরনের প্রশ্ন কিন্তু স্তর বিন্যাস থেকে এই 2 ধরনের প্রশ্ন হয়। এখান থেকে একটা কি দুটো প্রশ্ন তোমরা পেতে পারো। এটা হলো তোমার স্তর বিন্যাস থেকে এই শর্ট প্রশ্নগুলো তোমরা করবে, এই 2 ধরনের শর্ট প্রশ্ন। এই 2 ধরনের শর্ট প্রশ্ন যদি স্তর বিন্যাস থেকে করে যাও, এখান থেকে আর কিন্তু সেরকম ভাবে প্রশ্ন আর বাকি থাকবে না। এরপর কি করবে না, জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি এখানে তোমার যে অংশগুলো শর্ট প্রশ্ন হিসেবে থাকতে পারে, তাপন মূল্যের একক, তাপন মূল্যের একক প্রায় আছে। এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারবে, আর আসতে পারে তোমার এখান থেকে যে কার তাপন মূল্য সবচেয়ে বেশি বা কম। তোমাদের বই দেখবে একটা টেবিল আছে, ওই টেবিলে তোমার মান মনে রাখার দরকার নেই, সমস্ত উদাহরণ মনে রাখার দরকার নেই, কার মান সর্বোচ্চ কার মান সর্বনিম্ন, এই অংশটা শুধু একটু দেখে রাখা। তো জীবাশ্ম জ্বালানি থেকে এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। এরপরে যে অংশটা থেকে সব প্রশ্ন আসার সম্ভাবনা থাকছে, সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসের উদাহরণ। গ্রিন হাউস গ্যাসের উদাহরণ, এর মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, এই অংশটা থেকে একটা প্রশ্ন আসতে পারে। তো গ্রিন হাউস যখন বললাম, এখান থেকে একটা প্রশ্ন যে গ্রিন হাউসের জন্য কোন রশ্মি দায়ী,
আমরা কিন্তু এটা সবাই ভুল করে আসি। এই প্রশ্নটা হবে আইআর বা ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি। আমরা কিন্তু সবাই ইউভি লিখে আছি, যেটা ওজোন স্তরের ক্ষেত্রে আমরা দেখে থাকি, কিন্তু গ্রিন হাউসের প্রভাবে যে রশ্মি, গ্রিন হাউসের ক্ষেত্রে, গ্রিন হাউস প্রভাবের ক্ষেত্রে যে রশ্মিটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেটা হচ্ছে আইআর বা ইনফ্রারেড। তো গ্রিন হাউস প্রভাব দেবে উদাহরণ থেকে এক ধরনের প্রশ্ন কিন্তু আসে, কোনটা গ্রিন হাউস গ্যাস, কোনটা গ্রিন হাউস গ্যাস নয়, এখান থেকে এক ধরনের প্রশ্ন আসতে পারে। এরপর যে জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, অপ্রচলিত শক্তি বা পুনর্নবীকরণযোগ্য শক্তি। এখান থেকে যেটা তোমরা সব থেকে ভালো করে পড়বে, সেটা হচ্ছে বায়োগ্যাস আর বায়োমাস। এই দুটো অংশ ভালো করে পড়বে, তার সাথে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। এই তিনটে অংশ অপ্রচলিত শক্তি থেকে তোমরা ফলো করবে। এই চ্যাপ্টারে যে প্রশ্নগুলো দিলাম, তোমরা যে কোনো প্রশ্ন বিচিত্রা ঘেটে নাও, যে কোনো টেস্ট পেপার ঘেটে নাও, এই 2025-এর জন্য এইখান থেকে কিন্তু তোমরা প্রশ্নগুলো বারবার রিপিটেশন দেখতে পাবে। তো আজকে আমরা দেখালাম পরিবেশের জন্য ভাবনা থেকে 2 নম্বরের প্রশ্ন কি করবে, 1 নম্বরের এমসিকিউ এসএকিউ কি করবে। তো চলো আজকে এই পর্যন্তই, পরের দিন তোমাদের সাথে দেখা হবে পরের চ্যাপ্টারের সাজেশন নিয়ে। ভালো থেকো।